জন্য প্রিয় দর্শক, নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল, বহু প্রতীক্ষিত নির্বাচন, এবং এই নির্বাচনের ফলও মোটামুটি ভাবে আংশিকভাবে প্রকাশ করা হয়েছে বেসরকারিভাবে। এবং যত আসনের ফলাফল বলা হয়েছে তাতে দেখা গেছে যে বিএনপি এগিয়ে আছে এখন পর্যন্ত। এবং সেই ফলাফলের ভিত্তিতে ঠিক কিছুক্ষণ আগে যেটা বলেছে জামাতের আমির, বলেছেন রিটার্নিং কর্মকর্তাদের কিছু আসনের ফল ঝুলিয়ে রেখেছে বলে তিনি অভিযোগ করেছেন, এবং কিছু আসনে ইঁদুর বিড়াল খেলা হচ্ছে, এমনকি ঢাকা ৮ আসনে এখনো ঝুলিয়ে রাখা হচ্ছে। সেটাতে কি হচ্ছে, যদিও আমরা কোনো কোনো পত্রিকায় দেখেছি যে মির্জা আব্বাসী জয়লাভ করেছে, তারপরে ওনার অভিযোগগুলো আমি পড়ছি। এই বিষয়গুলো কিছু সুস্থ ধারার রাজনীতি পরিচয় বহন করে না, অসুস্থ ধারার পরিচয় বহন করে, এবং আমাদের বিবেচনায় নিতে হবে এবং জাতিকে আমরা যতটুকু জানানো দরকার আমরা জানাবো। ভবিষ্যতে একই মন্দ কাজের চর্চা অথবা ধারাবাহিকতা না থাকে। যাই হোক, এটা হচ্ছে জামাতের আমিরের বক্তব্য, শেষ বক্তব্য উনি যেটা বলেছেন। আর হচ্ছে যে নির্বাচন আমরা আপাতত দৃষ্টিতে দেখেছি যে নির্বাচন খুব ভালো হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী খুব ভালো দায়িত্ব পালন করেছে। তো এখন ফলাফল নিয়ে অভিযোগ জামাতের পক্ষ থেকে উঠেছে। এখন হেরে গেলে অনেক অভিযোগ আসে, এখন সেই রকমই কি অভিযোগ কিনা সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো নির্বাচন কেমন হয়েছে। সর্বোপরি আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন মেজর মেহেদী, অবসরপ্রাপ্ত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনার দর্শকের সবাই আপনাকে ধন্যবাদ। আসসালামু নির্বাচন সম্পর্কে আপনার কাছে শুনতে চাই, আপনার মূল্যায়ন কি মনে হচ্ছে? আপনার সারাদিন নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল, আমরা দেখলাম যে খুব ঝুট ঝামেলা শেষেই ডক্টর ইউনূসও বললেন যে একটা ঈদের মতো আনন্দ নিয়ে নির্বাচন হয়েছে, সবকিছু ভালো মতো। তার মধ্যেও কিছু কিছু ঘটনা ঘটেছে, অস্বাভাবিক ঘটনা। তো আপাতত দৃষ্টিতে নির্বাচনে যে সমস্যাগুলো থাকে সেগুলো, ভোট বাক্স চুরি হওয়া, তারপরে ব্যালটে সিল মারা, সেগুলো আপাতত দৃষ্টিতে কম অন্যান্য ভোটের তুলনায়। তো আপনার কাছে শুনতে চাই যে আপনার মূল্যায়ন কি? ধন্যবাদ আপনাকে। প্রথমে কথা হচ্ছে যে আমি খুব দুঃখিত যে আমি দেশে নাই, আমি নিজে ভোট কেন্দ্রে যাচ্ছি না বা ভোট নিজ চোখে দেখছি না। সো সেক্ষেত্রে আমার মন্তব্যগুলো হবে হচ্ছে সেকেন্ডারি ডাটা, মানে ধরেন যে মিডিয়াতে যে সকল প্রচার, বিভিন্ন পরিচিত মানুষের সাথে কথা বলা, এবং আমার যেহেতু আমি ইলেকশন নিয়ে অনেকদিন ধরে কাজ করছি এবং আপনার টক শোতে বহুবার আমি ইলেকশন নিয়ে কথা বলেছি, মানে আছে বিভিন্নভাবে ইলেকশন অ্যানালিটিক্স করেছি। তার বাইরে সেটা হচ্ছে 2008 সালে এবং সরাসরি, এবং 2001 সালের সরাসরি ইলেকশনে আমার একটা অংশগ্রহণ ছিল বলতে আমি ন্যাশনাল আইডি কার্ডের ডাটাবেজের কাজ করতাম বিধায় 2008 সালে ওইখানে আমার সম্পৃক্ততা হয়েছিল। আর 2001 সালে আমি ইলেকশন ডিউটিতে ছিলাম, যেহেতু আমি সেনা একজন অফিসার ছিলাম। আমি মাইজদিতে আমার স্টেশন ছিল এবং আমি মাইজদি, ফেনী, লক্ষ্মীপুর, এই পুরো এরিয়াতে আমি একটা স্ট্রাইকিং ফোর্সের কাজ করেছিলাম। আমার সেই দুটো অভিজ্ঞতা থেকে আমি আজকের আপনার এই বক্তব্যে আমার মন্তব্যগুলো তুলে ধরবো। আমি কোনো ফেক ডাটাকে বা ফেক রেসপন্সিবিলিটি ছাড়া আমি কোনো তথ্য তুলে ধরাটা পছন্দ করি না। এখন আসেন আপনি মানে আজকের এই পর্যন্ত ইলেকশনে যা দেখেছি বা যা জানতে পেরেছি সেটার মূল্যায়ন যদি আমি বলি, এই পর্যন্ত আমি খুব দুঃখের সঙ্গে প্রথমে শুরু করবো। সেটা হচ্ছে আমি আপনার আগের এখানেই টক শোতে বলেছিলাম, আপনি যে কোনো ধরনের ইলেকশন যদি ওয়ার্ল্ড ওয়াইড যারা আধুনিক দেশগুলো ইলেকশন মেকানিজম করেন, দেখবেন যে ইলেকশন যারা কন্ডাক্ট করেন, যে ইলেকশন কমিশন বা ইলেকশনের জন্য যে প্রতিষ্ঠান নিয়োগপ্রাপ্ত থাকেন, তারা একটা রেজাল্টের জন্য একটা মেথোলজি ফলো করেন। সেই মেথোলজিটা হচ্ছে তারা একটা মিডিয়া সেন্টার খোলেন, তারা একটা ওয়েবসাইট করেন, তারা লাইভ ডাটা দেখান, এবং সেটা থেকেই ন্যাশনাল ইন্টারন্যাশনাল সকল মিডিয়া অফিসিয়াল ডাটাটা গ্রহণ করে এবং সেটাকেই তারা প্রকাশ করতে পারে। আপনি যে স্টেটমেন্টটা আপনি দিলেন যে বিএনপি আগিয়ে আছে, আমি এই স্টেটমেন্টকে সম্পূর্ণভাবে রিজেক্ট করতেছি। কারণ হচ্ছে এই কারণে, আপনার এই স্টেটমেন্টের কোনো রেফারেন্স নাই। আপনি যদি আমাকে বলতে পারেন যে হ্যাঁ আপনি এই রেফারেন্স থেকে পেয়েছেন এবং এটা অথেন্টিক রেফারেন্স, আমি ডেফিনেটলি আপনার রেজাল্টকে নিব। কিন্তু আপনি যদি রেফারেন্স না দিতে পারেন, তাহলে আমি আপনার এই ডাটাটাকে ধরে নিব যে লোকে মুখে শোনা বা যে সকল বায়াস মিডিয়া থেকে প্রকাশ হওয়া। কারণ যে কোনো রেফারেন্সে যদি বলে যে অমুক আসনে অমুক ব্যক্তি এত ভোটে এগিয়ে আছেন, তার মানে হচ্ছে সেই ভোটের কাউন্টিংটা হয়ে গেছে এবং সেখানকার প্রিজাইডিং অফিসার অলরেডি সেটা, আপনাকে আমি আসলে এই কথার আগে আপনাকে একটা নাটক বলি, মানে এক্স্যাক্টলি কি ঘটে একটা বুথে বা একটা ভোট কেন্দ্রে, যেহেতু আমার অভিজ্ঞতা আছে আমি সেখান থেকে বর্ণনা করি, তাহলে আপনার কাছে একটু ক্লিয়ার হবে কেন আমি আপনাকে এত স্ট্রংলি বলতেছি। এই ডাটাটা নিয়ে আমাদের কনফিউশন ক্রিয়েট করাটা হতেই পারে। সেটা হচ্ছে যখন প্রথম সকালবেলায় ভোট কেন্দ্রে যিনি প্রেজাইডিং অফিসার থাকেন এবং যিনি ওইখানে ভোট কেন্দ্রের দায়িত্বে থাকেন, নর্মালি মানে একটা স্কুল ধরেন, স্কুলের শিক্ষকরা থাকেন, কিন্তু জেলা থেকে মানে ডিসি যিনি ইলেকশন কমিশনার ওই ডিস্ট্রিক্টের, তার আন্ডারে বিভিন্ন রকমের অফিসারদেরকে, বিশেষ করে গভর্নমেন্ট অফিসার নিয়োগ দিয়ে দেওয়া হয় ইলেকশন কমিশন হিসেবে যারা কাজ করবে। তো ঠিক সেরকম ওই একটা কেন্দ্রের জন্য যিনি ইলেকশন যে অফিসারকে নিয়োগ করা হয়, ওইটা ডিসি অফিস থেকে নিয়োগ করে দেন। উনি তার আগে ওইখানে আসেন, এসে আগের দিনই হয়তো ওই টিচারদের সাথে এবং প্রত্যেকটা বুথ আলাদা নির্ধারণ করেন। ঘর ধরেন একটা বিল্ডিং এ 6টা রুম হবে, মহিলাদের জন্য 3টা, পুরুষদের জন্য 3টা, এই সকল কিছু কন্ডাক্ট তৈরি হয়। এবং এটা হওয়ার পরে কোন রুমে ভোট কেন্দ্র ব্যালট রাখা হবে, কোন রুমে ব্যালট কাস্টিং হওয়ার পরে রাখা হবে, কোথায় সিকিউরিটি গার্ড দাঁড়াবে, কোথায় কারা সিকিউরিটি দিবে,
কোথা থেকে এই জিনিসগুলোকে কালেকশন করে পরবর্তীতে রেজাল্ট সহকারে মেইন যে ডিসির যে ইলেকশন কেন্দ্র থাকবে সেখানে নিয়ে যাওয়া হবে, এই টোটালটা একটা ব্রিফিং থাকে। এবং এটার সাথে সিকিউরিটি যারা থাকেন তাদের সাথেও সম্পৃক্ত করা হয়, তারাও জানেন যে কিভাবে করা হবে। কিন্তু যিনি ইলেকশন মেকানিজম মানে ইলেকশন কমিশন, যিনি ডিসি, উনি যখন ওই যে কর্তাকে নিয়োগ দেন ওখানে, তাদের হাতেই ক্ষমতা থাকে যে ইলেকশন ডিক্লারেশন, এই ডিক্লারেশনটা তারা ব্যতীত, এবং তারা কি করেন, মাইক টাঙান, প্রত্যেকটা কেন্দ্রে মাইক টাঙান। এবং এই মাইকটা টাঙানোর পরে তারা ওই ভেতরে বসে যখন কাউন্টিং হয়, যখন এজেন্টের যারা প্রত্যেক প্রার্থীর এজেন্ট থাকে তারা ভেতরে, এখন ধরেন সকালবেলা কি ঘটে, আগের দিন রাত্রেবেলায় এই ভোট কেন্দ্রে সকল ওই ভোটের কাগজপত্রগুলো চলে আসে, মানে হচ্ছে স্লিপগুলো, ভোট যেটা দেওয়া হবে সেগুলো সব আসে। আসার পরে এটা একটা সিল রুমের তালা চাবি দেওয়া হয়, এবং এই চাবিটার একটা ওই স্কুলের যিনি মানে যিনি প্রধান শিক্ষক বা যে যারা এটার সাথে নিয়োগে থাকেন শিক্ষক, তাদের সাথে একটা তালা চাবি এবং ওনার কাছে একটা চাবি থাকে, সিল করে দেওয়া হয়। এবং ওইটা পরের দিন সকালবেলা ভোটের আগে ওনারা নিজে উপস্থিত থেকে সিলটা খোলেন, পুলিশের বা আনসারে যারা থাকে তারা থাকে, তাদের উপস্থিতিতে সিলটা খোলার পরে, এবং ওই এজেন্টরা তখন দাঁড়ায়, এজেন্টদের কাছ থেকে একটা সিল চাপুর মেরে প্রত্যেক রুমে এজেন্ট গুলো দিয়ে দেওয়া হয়। এই মানে এই ডিস্ট্রিবিউশনটা করে ওনারা ব্রিফিং করে দেন, ব্রিফিং টিফিং করে সবার সামনে ওখানে সিল খুলে ওই বক্স গুলো বের করে প্রত্যেক রুমে রুমে ভোট গ্রহণ করার বক্স গুলো দিয়ে দেওয়া হয়, খালি বক্স। এবং এই খালি বক্স গুলো সবার সামনে খোলা হয়, খুলে দেখানো হয় যে কোনো কি কাগজ ভেতরে আছে, দেওয়ার পরে সেটা খালি বক্স গুলোকে আবার একদম সিল গালা করা হয়, এবং এই সিল গালাগুলো সকল এজেন্টদের সামনে করতে হবে। দিস ইজ দ্য প্রসেস। তারপরে ওই বক্স গুলো রাখা হয়। এই বক্স গুলো রাখার পরে এরপরে সবাইকে যে ভোটারের যে মানে যিনি ভোট দেওয়া হবে ওইটাতে তো ভোটিং যে অফিসারের সিগনেচার থাকতে হবে, সিগনেচার করে করে প্রত্যেকটা ওনারা নিয়ে রুমে বসেন। আর ওই এজেন্টরা করেন হচ্ছে ভোটার তালিকা নিয়ে বসে থাকেন। যখন ভোটার ঢোকে তাকে বলে যে আপনার এত নম্বর সিরিয়াল, আপনি এখানে যান, তখন উনি ওই সিরিয়াল নাম্বারটা নিয়ে ওই প্রিজাইডিং অফিসারের সামনে বা ওনাদের কাছে যান, যে ওনারা তখন ওই ভোটের ইয়েটা স্লিপটা কেটে দেন, দেওয়ার পরে ওনারা নিয়ে সিলটা নিয়ে বুথের মধ্যে পর্দা টাঙানো ওই জায়গায় সিল মেরে, কিন্তু যখন বের হয়ে আসেন তখন সবার সামনে ওই খালি বক্সে ফেলান। এইভাবে বক্সগুলো জমা হতে থাকে। বিকালে যখন ভোট কেন্দ্র শেষ হয় তখন এই বক্সগুলো আবার ওইরকম একটা সিল রুমে চলে যায়। সিল রুমে যাওয়ার পরে যখন সব কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়, এরপরে ওই এজেন্টরা শুধুমাত্র থাকবে, এজেন্টরা বসে ওই বক্সগুলোকে বের করে নিয়ে আসা হয়, সবার সামনে সবগুলো বক্স একসাথে খোলা হয়, খুলে সবগুলো ভোট একটা জায়গায় কাস্টিং এর জন্য ফেলা হয়। ফেলানোর পরে এরপরে ওখানে কাউন্টিং এর জন্য তারা সিরিয়ালি রেডি করেন, সবাই কাউন্ট শুরু করে। কাউন্টিং এর জন্য ধরেন ওনাদের আগে থেকে লোক নিয়োগ করা থাকে। এই কাউন্টিং গুলো সবার সামনে হবে, এবং এই কাউন্টিং শেষ না হওয়া পর্যন্ত কোনো রেজাল্ট হয় না। তার মানে শেষ না হওয়া পর্যন্ত বাইরে থেকে কোনো রকমের চাপ প্রয়োগ করলেও কেউ কোনো রেজাল্ট দেন না। একদম শেষ হবে, শেষ হওয়ার পরে ওনারা ওই সিগনেচার করেন, কাউন্টে প্রত্যেকটা প্রার্থীর নাম অনুযায়ী তালিকা করা সাইন করেন, এর নিচে ওই এজেন্টরা সাইন করেন। এই সাইন টাইন হওয়ার পরে এই সাইনের কপিটা উনি নিয়ম অনুযায়ী ওইখানে মাইকে ঘোষণা করবেন যে এত প্রার্থী এত ভোট পেয়েছেন, এত হচ্ছে। এরপরে এই কাগজটা চলে যায় ডিসি অফিসে। ডিসি অফিসে যখন যায় তখন ওই পুরা জেলার ওই পুরা কেন্দ্রের ইয়ে অনুযায়ী ওখান থেকে একটা মানে ইয়ে হয়, ওখান থেকে সেন্ট্রালি চলে যায় ইলেকশন কমিশনে। ইলেকশন কমিশনে যেখানে রেজাল্ট জমা হবে, রেজাল্ট ঘোষণা হবে, সেই রুমের থেকেই আসলে ফাইনাল রেজাল্টটা দেওয়া হয়। যদি কোনো কেন্দ্রের এরকম কোনো ডিসপিউট থাকে তাহলে ওই রেজাল্টটা উইথেল বলা হয়, থামানো থাকে। যতক্ষণ ইলেকশন কমিশন থেকে বলবে ততক্ষণ ইলেকশনটা দিবে না। তার মানে হচ্ছে যে ওই কেন্দ্রের মাইকিং এ যেটা মাইকিং হবে সেটা। এখন আসেন সমস্যাটা কোথায় দাঁড়ায়, সমস্যাটা কোন জায়গা থেকে হয়? সমস্যাটা হয় ওই যে এলাকা ওয়াইজ। মনে করেন মির্জা আব্বাসের এলাকা, মির্জা আব্বাস কন্টিনিউয়াসলি মস্তানি করেন, এটা তো নতুন কিছু না, ওনার একটা প্রভাব থাকবেই। তো এখন মনে করেন একটা কলেজ, এই কলেজের অমুক জায়গায় ওইটা তার পাড়া, ওই পাড়ার মধ্যে যে ওই যে প্রিজাইডিং অফিসার যিনি বাইরে থেকে আসছেন, ওই ভদ্রলোক ধরেন নিউট্রাল, উনি বলবেন যে আমি সঠিকভাবে ইলেকশন করাতে চাই। কিন্তু এই যে পোলিং এজেন্টে মনে করেন 6 জন প্রার্থী, 6 জন পোলিং এজেন্ট থাকবে ভেতরে। ওই পোলিং এজেন্টের যে লোকটা ধরেন জামাতের পক্ষে বা বিএনপি পক্ষে আসবে, যদি তার মনোমত না হয়, এই লোকটা তো স্থানীয়, তার একটা জানের মায়া আছে, সে কিছু পর্যন্ত ওই সাস্টেইন করতে পারে। যখন ওই বাইরে থেকে ধরেন 20 জন লোককে ঢুকতে দিচ্ছে আনসার, ওই 20টা লোক যদি কোনো দলের পক্ষে মস্তান হয়ে থাকে এবং ও ভেতরে এসে পোলিং এজেন্টকে বলে বেটা তুই সাইন করবি, তাহলে তো জানে মেরে ফেলা দিবে। ওর কি ওই একটা লোকের পক্ষে আপনার মতো ওই 10,000 লোকের ভোটের সিকিউরিটি দেওয়া সম্ভব? এটা সম্ভব না। তাহলে এইটা করতে গেলে কি কি নিশ্চয়তা আমরা পেয়েছিলাম? এই নিশ্চয়তাগুলো ইউনূস সাহেব দিয়েছিলেন যে প্রত্যেক কেন্দ্রে সিসিটিভি থাকবে। প্রত্যেক কেন্দ্রে সিসিটিভি থাকলে এই ধরনের কারা যাতায়াত করছে এটা ধারণা তো থাকবে। তারপরে ইলেকশন কমিশনের মধ্যে সবচেয়ে বড় জিনিসটা, সেটা খুব অবাক করা ছিল, সেটা হচ্ছে 400 গজের মধ্যে মোবাইল নেওয়া যাবে না। এইটা আদেশটা আসলে ঠিক ইলেকশনের আগে। এইটা আমার সম্পূর্ণ সন্দেহ হয়েছে যে এই যে তথ্য এটা তুলে দেওয়া হয়েছে। তুলে দেওয়া হয়েছে। আমি আসতেছি, আমি সেটাই বললাম যে এইগুলো কিভাবে চুরিগুলো বলি না কোনটা হয়েছে। আই ডিডন্ট সে লাইক দ্যাট। আমি বলছি আমি আপনাকে চিত্রটা তুলে ধরলাম আপনার ক্লিয়ারেন্সের জন্য, যে যখন মানে আপনি যে তথ্যটা আমাকে দিবেন সেই তথ্যটা রেফারেন্স আমি চেয়েছি। রেফারেন্সটা হতে হবে ওই যে প্রিজাইডিং অফিসার যিনি সিগনেচার করেছেন, তো ওই প্রিজাইডিং অফিসার সিগনেচার করে যে কাগজটা যেখানে পোলিং এজেন্টরাও সাইন করেছেন, ওই কাগজটা হচ্ছে অথেন্টিক কাগজ। ওইটা ব্যতীত আপনাকে যদি কোনো মিডিয়ার কোনো ব্যক্তি বলে থাকেন যে ওই কেন্দ্রে অমুক ব্যক্তি জিতে গেছেন, আমাকে বলতে হবে যে উনি কি কোথা থেকে এই তথ্যটা নিয়েছেন। এই তথ্যটা নেওয়ার দুইটা জায়গা, একটা হচ্ছে এই যে ইলেকশন কমিশনে যেখানে মিডিয়া সেন্টার খোলা হবে, যেখানে ওনারা
ডিক্লারেশন দিবেন যে এই কেন্দ্রের থেকে ভোটের কাস্টিং হয়ে গেছে, এটা কমপ্লিট, এখানে এই ব্যক্তি এত ভোট পেয়েছেন। এখন আপনার সাথে আমার প্রথম প্রশ্ন আছে, আপনি যখনই বলবেন যে 108টি আসন বা 133টি আসনে বিএনপি আগে আছে, আমার কথা হচ্ছে ওই 108টি কোন আসন? আপনার কাছে কি লিস্ট আছে কোন কোন আসন 108টি? আচ্ছা, যদি থেকে থাকে তাহলে ওই 108টি আসনে কোন কেন্দ্রে এবং স্পেসিফিক ধরেন একটা কেন্দ্রে ওই বিএনপির প্রার্থী কত ভোট পেয়েছেন এবং ওই জামাত প্রার্থী কত ভোট পেয়েছেন, এরকম স্পেসিফিক নাম্বার গুলো আছে আপনার কাছে? নাম্বার কিছু কিছু আপনি যদি না থাকে, আমি বলছি না যে অফেন, আমি বলতেছি তথ্যের বিভ্রান্তি। কারণ আমি কালকের থেকে খেয়াল করতেছি, মানে আমি তো যেহেতু কনসার্ন ব্যক্তি, আমার এই ইলেকশন নিয়ে আমার জীবন মরণ, কারণ হচ্ছে যে আমি এই ইলেকশনের জন্য ধাক্কাধাক্কি করতে করতে আমার লাইফের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিয়ে ফেলেছি, আমি দেশ থেকে আমার চলে আসতে। তা এখন যদি এই ইলেকশনটা ভালো না হয়, ইলেকশনটা যদি ফেল করে, তার মানে আমি ঝুলে গেলাম, মানে আমার লাইফটা ঝুলে থাকবে। এই জন্য আমি কনসার্ন থেকে বলতেছি যে আমি একটা কালকে থেকে খেয়াল করতেছি, সেটা হচ্ছে একটা মিডিয়া ক্যাম্পেইনিং চলতেছে। সেটা হচ্ছে কারণ হলো যে দলটা দুর্বল, যারা বুঝে গেছে যে তারা হয়তো বা প্রপার ব্রডকাস্টিং এ আসতে পারতেছেন না, তারা যেটা করেছেন, তারা অল্টারনেটিভ কিছু পদ্ধতি বের করেছে। যদি এরকম সিচুয়েশন হয় আমরা কি করবো, যদি এরকম সিচুয়েশন হয়, তো তার মধ্যে দেখা গেছে যে আগের থেকে মানুষকে বিভ্রান্ত করে দেওয়া। তো সেটা হচ্ছে যে আমি তো জিতে গেছিলাম কিন্তু আমাকে হারাই দেওয়া হয়েছে, যদি অরিজিনালি সে হেরে যায়। এটা আপনাকে আমার এরকম ইলেকশনের বহু ইনসিডেন্ট আছে, আপনার মনে আছে কিনা? মানে 2008 সালেই বলি, 2008 সালে ইলেকশনের রেজাল্টে দেখবেন যে সকালবেলায় যে রেজাল্ট গুলো আসা শুরু হয়েছিল, মানে কাউন্টিং এর পরে রাত্রেবেলা থেকে প্রথম যখন কাউন্টিং এ শুরু হয়ে গেল, তখন বিএনপি প্রচুর পরিমাণে আগায় ছিল, মানে ধরেন সে অলমোস্ট 16% আগায় ছিল, 16-17% আগায় ছিল। হঠাৎ করে নামতে 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 রাত্রে গভীর রাত্রে এসে দেখা গেল যে বিএনপি হেরে গেছে। সো এই যে মানে হেরে যাওয়া আর জিতে যাওয়ার যে একদম সর্বশেষ ইলেকশনের রেজাল্ট না আসা পর্যন্ত অপেক্ষা করা, এটা এক ধরনের নার্ভ, মানে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আমি ওই নার্ভ ধরে বসে আছি, আমি এই জন্য মন্তব্যগুলো হেয়ালি করে ফেলতে পারতেছি না। কারণ হচ্ছে যে 108টি আপনি বলেছেন জিতেছেন কোনটা মিডিয়া থেকে বলেছে, মিডিয়ার যে লোকটা বলেছে তার কথা আমার এখন আমি আপনাকে প্রোগ্রাম শুরুর আগে বলেছিলাম যে সংখ্যাটা বলেছিলাম, প্রোগ্রাম শুরুর আগে বলেছিলাম, প্রোগ্রামে কিন্তু আমি কোনো সংখ্যার কথা বলি নাই। আমরা তো আসলে আলোচনা করতেছি, আমরা দর্শকদেরকে, আমিও কিন্তু এখনো কোনো তথ্য দিতে পারতেছি না, আপনিও দিতে পারছেন না এক্স্যাক্টলি যে রেফারেন্স অনুযায়ী অমুক দলের অমুক ব্যক্তি অমুক পেশন থেকে জিতে গেছেন, উনি এত ভোট পেয়েছেন, এই রেফারেন্স গুলো তো এখনো দিতে পারছি না, কারণ আমাদের কাছে ওইটার অথেন্টিকেট ইনফরমেশনটা আসে নাই। তো কিন্তু যেটা আলোচনা করতেছি সেটা হচ্ছে কালকের ভোটটা কেমন ছিল, মানুষ কতটুকু আনন্দ করে ভোট দিয়েছে। দিস ইজ কারেক্ট, আপনার ওই ইনফরমেশন গুলো অ্যাবসলিউটলি কারেক্ট। আমি যতজনের সাথে কথা বলেছি, এভরিবডি ইজ ভেরি হ্যাপি। এবং একটা নতুন শব্দ শুনেছি, সেটা হচ্ছে গতকালটাকে সবাই ঈদের দিন হিসেবে ঘোষণা করছে। যেমন ধরেন যে আত্মীয় স্বজনদের সাথে দেখা হয়েছে, যাদের সাথে দেখা হয় না, একসাথে ভোট দিতে গেছে, দেওয়ার পরে তারা খাওয়া দাওয়া করতেছে, ছবি তুলতেছে। দিট ওয়াজ এ ভেরি মানে কনজুয়াল পরিবেশ। কয়েকটা জায়গা খারাপ, সেরকম জায়গায় এরকম 2-4টা শোনে। পুরো দেশে ন্যাশনাল ইলেকশন হলে 2%, 5% ক্যাজুয়ালিটি হবে, কোথাও কোথাও মানুষ আগে মারামারি করবে, এইগুলো হতেই পারে। কিন্তু আমি ওভারঅল যদি জিজ্ঞাসা বলি, ওভারঅল একটা সুন্দর ভোট কাস্টিং হয়েছে। এখন ভোট কাস্টিং মানে এটাকে আমি বলবো না যে ইলেকশন শেষ হয়ে গেছে এবং রেজাল্ট হয়েছে, আমি ওইটার জন্য এখনো অপেক্ষামান আছি। এবং আমার এখন আসেন পরে ইনু সাহেবের যে বক্তব্যটা আপনি তুলে ধরলেন, যে উনি নিজেও খুব উৎফুল্ল দেখা গেছে, উনি মিডিয়ার সামনে বলেছেন যে ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশনস, মানুষ ঈদ মুখর অবস্থায়। হ্যাঁ, আমি ওনাকে এটার জন্য কংগ্রাচুলেশন জানাই, দিস ইজ কারেক্ট, যে খুব সুন্দর ভোট হয়েছে। কিন্তু এর মানে এই নয় যে আমরা শঙ্কামুক্ত হয়ে গেছি। আমি এখানে বাংলাদেশের মানুষকে এখন আমি আমার প্রধান জায়গায় তাহলে ফেরত যাবো। আমি আপনাকে বলেছিলাম আপনার এই টক শোতে যে ইলেকশনটা এবারে শুধুমাত্র দলীয় ইলেকশন না, এই ইলেকশনটা হচ্ছে জনগণের সাথে দুর্নীতি বিরোধী একটা পুরো চক্রের সাথে আমাদের যুদ্ধের একটা লাস্ট মাইল। সেটা হচ্ছে যে এই দুর্নীতিগ্রস্ত কারা, এই প্রত্যেকটা প্রিজাইডিং অফিসার যারা হয়, মনে করেন যে বিসিএস ক্যাডারের যিনি ম্যাজিস্ট্রেসিতে চাকরি পেয়েছেন আজকে 3 বছর 4 বছর আগে, চেষ্টা করছেন। আমি তো আসলে আপনার আপনি বর্ণনা করছেন বা আপনি ইলেকশনের রেজাল্টটা নিতে চাচ্ছেন না, যেটা মিডিয়াতে, বাংলাদেশি মিডিয়াতে আমি বলেছি যে আমি এখন পর্যন্ত ইলেকশনের অথেন্টিক ডিক্লারেশন ইলেকশন কমিশন থেকে অথেন্টিক মনে করি, ইলেকট্রনিক্স মিডিয়া বা প্রিন্ট মিডিয়া। তো প্রিন্ট মিডিয়াতে যেটা এসে আমি আপনার সাথে এখানে রিফার করি, কেন রিফার করি সেটা আমি এতক্ষণ ব্যাখ্যা করছি। আমি আরেকটু ব্যাখ্যা করি তাহলে আপনাকে কেন রিফার করি। আপনি প্রিন্ট মিডিয়া বাংলাদেশে আমি আসেন, হ্যাঁ মূল কথায় আসেন। মানে আমি যে রেজাল্টটা এখনো পর্যন্ত আমরা পেয়েছি বা যে ডিক্লারেশন পেয়েছি, আমি এই রেজাল্টটাকে এখনো পর্যন্ত অথেন্টিক কোন সোর্স থেকে পাই নাই। আমার নিজের জন্য বলি, আমি একটু জানার চেষ্টা করতেছি যে কোন কোন আসনে কে জিতেছেন বা কটা আসন পেয়েছেন, কোন দল কয়টা পেয়েছেন। আমার কাছে এখনো পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য এসে পৌঁছায় নাই।
প্রথম কথা হচ্ছে এখানে এখানে আমি ধৈর্য ধারণ করে আছি। আমি এটার জন্য অবশ্যই উত্তেজিত না, আমি হতাশ না। আমি মনে করি যে এটা আসবে এবং এটা সঠিকভাবে ইলেকশন কমিশনের কাছে আসবে। হ্যাঁ, এইবারে ইলেকশনে যেহেতু দুইটা ভোট হয়েছে, যেহেতু গণভোট এবং মানে জাতীয় ইলেকশন হয়েছে, দুইটা ভোটের কারণে হয়তো বা কাউন্টিং এর সময় বেশি লাগবে, ঘোষণার মেকানিজমে দুইভাবে ঘোষণাটা হবে, সেই জন্য হয়তো সময় বেশি লাগবে। আমি সেই জন্য ধৈর্যশীল। আমি এখানে বলতেছি না যে অধৈর্য হয়ে আমি বলেছি, কিন্তু আমি এর মানে হয়েছে সেটা এখন আপনি বিশ্বাস করতেছেন না, সেটা মানে যেটা আমি বিশ্বাস করছি না তা কিন্তু বলি না। আমি 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 আপনাকে প্রশ্ন তুলে দিয়েছি। আমি বলতেছি যে আমার যে অভিজ্ঞতা, আমার যে কয়েকটা ইলেকশনে একদম উপস্থিত থেকে যে অভিজ্ঞতা, সেখান থেকে বলে আমি যেভাবে ইলেকশন রেজাল্টটা পেয়েছি সেটাতে আমি খুব বেশি নির্ভরযোগ্য হয়ে আমি আপনাকেও কোনো কমেন্টস করতে পারছি না, কারণ ওই নির্ভরযোগ্য কোনো সূত্র ধরে বলা হয় না। যেমন ধরেন সে যদি বলে দিত যে একটা তালিকা দেখাইতো, যদি এইভাবে দেখাইতো যে সে ধরেন সে রংপুরের আসন 1, এখানে টোটাল কেন্দ্র হচ্ছে 20টি কেন্দ্রের মধ্যে নাম দেখাবে, 20টা কেন্দ্রের এই নাম, এই 20টা কেন্দ্রের এইরকম সে ধরেন 18টা কেন্দ্রের এই নামের এই কেন্দ্রের রেজাল্ট গুলো চলে আসছে, এবং সেই রেজাল্টের থেকে কাউন্টিং করলে এই কাউন্টিং এ এই প্রার্থী এত পেয়েছেন, এই প্রার্থী এত পেয়েছেন, যেহেতু এই প্রার্থী আগিয়ে আছেন প্রায় সে ধরেন 30%, এবং বাকি দুইটা কেন্দ্রে যদি রেজাল্ট আসে তা সেখানে টোটাল ভোটারের সংখ্যা অনুযায়ী হিসাব করলে দেখা যাবে না, তারপরেও যদি সর্বোচ্চ ভোটও দেওয়া হয় তারপরেও এই ব্যক্তি জিতে যায়। এরকম ভাবেও যদি আপনি অ্যানালাইসিস করে বলতে পারেন যে হ্যাঁ এই ভোটটা জিতে গেছে। বাট নির্বাচন কমিশন থেকে তো এটা বলা হয়েছে, এবং মানে কোন কোন কি আসন বলা থেকে হয়েছে বলেন আপনি? নির্বাচন কমিশনটাই আমি শুনতে যাচ্ছি, কি রেফারেন্স পেয়েছেন আপনি? আমি যেগুলো পেয়েছি সেগুলো তো নির্বাচন। এখন আমি তো আপনাকে একেবারে তথ্য প্রমাণ দিয়ে আমি সব, বাট যেগুলো আমি আপনাকে তথ্য প্রমাণ দিতে বলছি না আপু। আমি যেটা বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে আমি আমার বক্তব্য বলতেছি, আমি বক্তব্য বলছি। আমি এতক্ষণ ধরে অনেকভাবে অ্যানালিটিক্স করার চেষ্টা করেছি যে গতকালকে যে ইলেকশনটা হয়ে গেল সেই ইলেকশনটাতে সেটা আসলে বলতেছে সেভাবেই দেখানো হয়েছে, সেটা আমার কাছে নাই। এখানে লালমনিরহাটের কয়জন, তারপরে রংপুরের কোন আসনে, এগুলো সবই বলা হয়েছে। অল্প কয়টা আসন আমার মনে হয় এখন শুধু বাকি আছে, আর বাকি মানে 183 আর 58, তো মোটামুটি কভার হয়েছে, আর অল্প কিছু বাকি আছে। তো আমাকে বলেন যে নরমালি যেমন ধরেন আমরা একটু ব্যাক করে একটা উদাহরণ হিসেবে যাই। লাস্ট ইউএস এর ইলেকশনের রেজাল্ট যদি আপনি রেজাল্টের দিন আপনি মনে আছে কিনা বা আপনি কভারেজ করেছেন কিনা আমি জানি না, বাট আমার মনে আছে আমি ইলেকশনের কিভাবে তারা রেজাল্ট গুলো ঘোষণা করেছিল সেটা। তো তাদের ওইরকম সেম জিনিস, ধরেন ওরা মানে স্টেট ওয়াইজ এরিজোনা অমুক অমুক তমুক, তো এরকম বিভিন্ন জায়গা থেকে যখন তারা স্টেটমেন্ট দেয়, সেই স্টেটমেন্টটা যখন তারা ঘোষণা করে তখন বলে যে এরকম রেফারেন্স দিয়ে বলে যে এই স্টেটে এত পার্সেন্ট ভোট কাস্টিং হয়ে গেছে, এত পার্সেন্ট এইটা বের হয়েছে, আপনি যদি না শুনেন তাহলে তো কিছু করার নাই। এগুলো তো ওনারা অনেকক্ষণ থেকে লাইভ করছে। এই রেজাল্ট শুরু হয়েছে, আপনার দেওয়া শুরু হয়ে গেছে বাংলাদেশ সময় 6টা থেকে দেওয়া শুরু হয়ে গেছে। আর এখন বাংলাদেশ সময় কয়টা বাজে? বাংলাদেশ সময় এখন রাত 3টা 3:30 বাজে। তো এর মধ্যে তো যদি হয়ে থাকে না, আমি আমার কাছে নাই বিধায়, আমি তথ্য নাই বিধায় আমি ওইভাবে রেজাল্টটাকে আমি বলতে পারবো না। যদি ধরেন এখন তাহলে আলটিমেটে চলে আসি, সে ধরেন আপনার তথ্যটাই রেফারেন্স আছে এবং আপনার তথ্যটা কারেক্ট, যদি আমি সেটা ধরি তাহলে আমাদের আলোচনা কি হতে পারে? তাহলে আমাদের আলোচনা হতে পারে যে বিএনপি সরকার গঠন করতেছে, বিরোধী দল হিসেবে জামাত থাকতেছে, এটাই তো। এটাকেও তো মেনে নিতে হবে। দ্যাট ইজ দ্য ওয়ে অফ ডেমোক্রেসি এন্ড দ্যাট ইজ দ্য ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং এ লজিক। আমাদের কোথায় মানে আলোচনা ছিল? আমাদের আলোচনাটা ছিল হচ্ছে আমি কেন আমি এইভাবে বলতেছি, কারণ আমি আপনার এখানে কয়েকটা রেফারেন্স ধরে কারণ আমি তো আমার আগে পূর্বের যে সকল স্টেটমেন্ট দিয়েছি আমি এগুলোতে বলবো না যে মিথ্যা। আমি তো ডেফিনেটলি দেয়ার আর এ কনসিকিউটিভ স্টেটমেন্ট, যেমন আমি খুবই বিরোধী ছিলাম যে সেটা হচ্ছে বিএনপিতে যে সকল ক্যান্ডিডেট গুলো আছে, বিশেষ করে যে সেই ক্যান্ডিডেট গুলোর বিরুদ্ধে আমাদের একটা শক্ত স্ট্যান্ড ছিল যে যেহেতু মানে ঋণ খেলাপি বা যাদের নামে কোনো ধরনের ইন্ডিয়া হেজিওজম এর সম্পৃক্ততা আছে সেগুলোকে আমরা চাই না। আমরা চাই যে একটা নিখুঁত এবং পরিষ্কার একটা দল আসুক, যে দলটা দেশকে যদি আমি একই জিনিস বলতেছি। আমি আপনার আসলে মূল জায়গায় যাই। এটা হয়তো আপনি বলেছেন যে ঋণ খেলাপি, চাঁদাবাজ, এদেরকে আমরা চাই না। তো এটা আপনি চান না, বা আপনার মতো মানে যারা মানে এরকম অনেকেই আছে যে চায় না, তো তারা ভেবেছে যে হয়তো জামাত এখন ক্ষমতায় আসবে, কিন্তু এখন জামাত ক্ষমতায় আসলো না, তার মানে কি ভোট মানে কারচুপি হয়েছে না? আমি প্রশ্নটা শেষ করে নেই। তো রেজাল্ট যদি কারচুপি হয়ে থাকে, রেজাল্টে মানে আমরা দেখেছি ভোট ভালো হয়েছে কিন্তু রেজাল্টে এসে গরমিল হচ্ছে। ঠিক আছে, এখানে বেশিরভাগ মানুষ হয়তো এখন জামাত হয়তো বলার চেষ্টা করবে যে বেশিরভাগ মানুষ জামাতেই ভোট দিয়েছে, কিন্তু কেন এরকম হলো রেজাল্টটা, এটা হয়তো জামাতও আশ্চর্য হবে, বা আপনিও বলতে পারেন। তো সেই ক্ষেত্রে রেজাল্ট আপনার যেহেতু অভিজ্ঞতা আছে, সেহেতু আপনার থেকেই জিজ্ঞেস করি, রেজাল্ট মানে অন্যরকম হওয়ার সুযোগ কোথায়? কোথায় গিয়ে রেজাল্ট বদলে যেতে পারে? না, মানে রেজাল্ট বদলে যেতে পারে আমি সেটা বলি নাই। আমি বলেছি আমি আপনাকে জিজ্ঞেস করতেছি, আমার কিউরিওসিটি থেকে জিজ্ঞেস করছি, কারণ যদি আমি কিছু পার্টি আছে যে জেতার কথা সে জেতেনি,
এমন কিছু প্রার্থী আছে যে হেরে যাওয়ার কথা, সে হারেনি। তো সমস্যাটা কোথায় হয়েছে, মানে রেজাল্টটা আমি অ্যাবসলিউটলি আমি আপনার সাথে অ্যাবসলিউটলি একমত। যদি এটা ইলেকশন, যেমন ধরেন আপনি এই মুহূর্তে আমাকে একটা তথ্য দিয়ে কারেক্ট করলেন, আমি কিন্তু আপনার এই তথ্যকে ডেফিনেটলি সাধুবাদ জানাবো। যদি ইলেকশন কমিশন ঘোষণাটা দিয়ে থাকেন, আমার কাছে এই তথ্যটা নাই, যেহেতু আমি তো বিদেশে আছি। আপনি হয়তো মিডিয়াতে আছেন, আপনার কোনো চ্যানেলে হয়তো পেয়েছেন, আমি হয়তো ওটা পাইনি। সো আমার এখানে তথ্যের গ্যাপ থাকতে পারে, সেটার জন্য ডেফিনেটলি আমি যা আলোচনা করেছি সেটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে। একটা ইলেকশনের বুথে কিভাবে ইলেকশনের রেজাল্টটা হয়, আমি এক্সপেক্ট করেছিলাম একটা ওয়েবসাইট থাকবে, অথবা যেখানে আমার মতো লোক যারা বাইরে আছে, আমরা যারা উৎকণ্ঠা বাংলাদেশী, আমরা তথ্যটা জানতে চাই, আমরা সঠিকটা কোথা থেকে জানবো। তো সঠিকটা জানার জন্য ইলেকশন কমিশনের এরকম কোনো তথ্যবহুল একটা মিডিয়া সেন্টার, যেখান থেকে তথ্যটাকে সঠিকভাবে দেওয়ার পদ্ধতিটা থাকলে আমাদের জন্য ইজি হতো। যদি আপনার কাছে এসে থাকে, আলহামদুলিল্লাহ, দ্যাট ইজ অলসো গুড নিউজ যে আপনি রেজাল্টটা পেয়েছেন। এখন আসলে রেজাল্টটা যদি আমি কোনো পক্ষপাতিত্ব হয়ে কোনো কথা বলতেছি না, আমি সবসময় আমি যে জায়গাটা স্ট্যান্ড করি সেটা হচ্ছে দুর্নীতি বিরোধী। আমার একটা স্ট্যান্ড আছে, দ্যাট ইজ এন স্পেসিফিক স্ট্যান্ড। সেটা যদি বিএনপি হয়, জামাত হয়, আওয়ামী লীগ হয়, হুএভার ইট ইজ, বাট আমি ওই স্ট্যান্ড থেকে কখনোই আমি আমার জায়গা থেকে সরবো না। ইস্যুটা হচ্ছে, সেটা হচ্ছে প্রার্থী নির্বাচনে আমার একটা প্রশ্ন ছিল, যেটা নিয়ে আমি খুব বেশি কথা বলেছি। সেটাতে বেশিরভাগ ক্ষেত্রে বিএনপির মানে বিপক্ষে চলে গেছে। দিস ইজ স্টিল স্ট্যান্ড, এটা আমি এখান থেকে সরতেছি না। এখন আসলে এই ইলেকশন নিয়ে আমরা আজকে আলোচনা করতেছি। ইলেকশনের ভোটের পরবর্তীতে ভোট কেমন হলো এবং সেটার রেজাল্টটা কি হলো, সেটাতে আপনি যে রেজাল্টটা দিচ্ছেন, সেই রেজাল্টটা যদি আপনি রেফারেন্সটা যে বললেন, এখন যদি আপনি বলেন যে হ্যাঁ আপনি ইলেকশন কমিশনের ওখান থেকে রেফারেন্স পেয়েছেন, ডেফিনেটলি দ্যাট ইজ রেজাল্ট। এখন সেই রেজাল্ট আমি আপনাকে একটা প্রশ্ন করেছি যে রেজাল্ট যদি মানে এই যে জামা থেকে বলা হচ্ছে যে যেরকম, বা এমনিতেও মানুষ আলোচনা করছে, যেহেতু আমরা অনেকের সাথে আলোচনা করি, যে যে জিতে আসা সে জিতে নেই, যে জিতে মানে হারার কথা সে হারেনি। তো এরকম মানে রেজাল্ট কারচুপি হওয়ার কোনো সুযোগ, মানে এখন আমরা বাইরে দেখতেছি, আমি দেখতেছি খুব সুন্দর মানে নির্বাচন হয়েছে, কিন্তু ভেতরে কোনো কারচুপি হয়েছে কিনা, ভিতরে কোনো মেকানিজম করার কোনো পদ্ধতি আছে কিনা, সেটা আমি আপনার কাছে জানতে চেয়েছি। আমার কাছে এখনো পর্যন্ত আমি আমার কাছে রেফারেন্স সহকারে এরকম যদি বলেন, আমি একটু তথ্যবহুল অতটা না, কারণ আমি তো গ্রাউন্ডে নাই। তবে আমি মিডিয়া তথ্যগুলোকে খুব একটা পরিষ্কার ভাবে নিতে রাজি হই নাই, কারণ মিডিয়া এখন মানে এর আগে যে সকল মিডিয়া নিউজ গুলো দেখেছি আগের যতগুলো ইলেকশনে, ওরকম ভাবে সুন্দর গোছানো কোনো রেফারেন্স সহকারে তারা আমাদেরকে তুলে ধরতে পারে নাই, বিধায় আমি মিডিয়ার ওই জিনিসটা নিতে চাই নাই। কারণ আমার কাছে তথ্যটাকে সঠিক মানে রেফারেন্সড তথ্য বলে মনে হয় নাই। এই জন্য আমি আপনাকে ওই জায়গায় কাউন্টার করেছি। কিন্তু যদি আপনি এখন আসেন, আমি আপনার প্রশ্নটা উত্তর দিচ্ছি। যে প্রশ্নটা আপনার, সেটা হচ্ছে স্টিল কারচুপি নিয়ে আপনার কমপ্লেন করা আছে কিনা, বা কমপ্লেন আছে কিনা। স্টিল কারচুপির কোনো কমপ্লেন আমার কাছে, যেটা যে ভোট দেয়া নিয়ে কোনো কমপ্লেন নাই, ভোট কাউন্টিং নিয়ে যদি কমপ্লেন থাকে, সেটা করার মতো এখনো পর্যন্ত আমি ওই পজিশনে আসি নাই। আজকে যদি বলেন 3টা বাজে, আরো সময় লাগবে। যে সময়টাতে বোঝা যাবে যে আরো একটু অ্যানালাইটিস করতে হবে এবং সেটা সঠিক তথ্যগুলো জানতে হবে, সেটা রেফারেন্স গুলো বুঝতে হবে, তারপরে আপনাকে এই মন্তব্যটা আমি করতে পারবো। এই মুহূর্তে টু আর্লি টু মানে স্পিক অ্যাবাউট। তবে যেটা আমার কাছে মনে হয়েছে, যদি মানে বিএনপি অনেক আসনে এগিয়ে আছে, এটা যদি তথ্য সঠিক হয়ে থাকে, মানুষ যদি বিএনপি কে নির্বাচন মানে জয়ী করে থাকে, আমি তাকেও ডেফিনেটলি সাধুবাদ জানাবো। ডেফিনেটলি দ্যাট ইজ দ্য ওয়ে অফ দি পিপুলস রেফারেন্স দিয়েছে, যেহেতু ডেফিনেটলি দ্যাট ইজ দ্য রিজন। এখন আসেন, তার সাথে 2টা ভোট, যেহেতু আমি আবারও বলতেছি, তার মধ্যে একটা বড় ভোট হচ্ছে গণভোট। গণভোটে কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে, যে ক্রাইটেরিয়া বিএনপি কে ফিল আপ করতে হবে। বিএনপি বলতে আমি বোঝাচ্ছি মানে যে দলটা ক্ষমতায় আসবেন তাদেরকে এই কাজগুলো কমপ্লিট করতে হবে, যেহেতু 2টা ইলেকশন হয়েছে, একটা হচ্ছে গণভোট আর একটা হচ্ছে নির্বাচন, জাতীয় নির্বাচন। তো জাতীয় নির্বাচন হয়েছে মানে যে গণভোটকে সে জিরো করে দেবে, তার মানে হচ্ছে আন্দোলন চলমান। আমার ব্যাপারটা হচ্ছে ওই জায়গায় খুব স্পেসিফিক আমি বলে দিলাম। আর যদি ওনারা বলেন যে না, আমি নির্বাচিত হওয়ার পরে আমি গণভোটকে স্বীকৃতি দিয়েছি এবং গণভোটটা যেহেতু জিতেছে, 2টা ভোট, কিন্তু আমি আবার বারবারই বলতেছি, গণভোট নিয়ে কিন্তু আপনি একটা স্টেটমেন্ট আমাকে বলেন না যে এত% গণভোটে ইয়েস হয়েছে। আমাকে একটু ওইটাও আমাকে তথ্য অনেক গণভোট জয়যুক্ত হয়েছে, মানে গণভোট যদি হ্যাঁ, যদি জয়যুক্ত থাকে, তার মানে হচ্ছে, এখন আসেন আমি যে ব্যক্তি, আপনি যাকে টকশোতে বলেছেন যে ব্যক্তি, আমার এখানে মূল জায়গাটা ছিল কিন্তু গণভোট। আমার যতগুলো আন্দোলন, আমার পার্সোনাল পেজে 50 মুখে যত আন্দোলন, আমার আন্দোলন কিন্তু রাজনীতির কোনো ব্যক্তিত্বকে নেই। আমি কিন্তু কোনো ব্যক্তি বা কোনো দলকে সমর্থন বা বিরোধিতা এটার পক্ষে না। আমি যেটা নিয়ে পক্ষে, সেটা হচ্ছে গণভোটের পক্ষে। তো গণভোটটা যদি জয়যুক্ত হয়, মানে আমি জয়যুক্ত হয়েছি, মানে আমার দল বা আমার মনোবৃত্তি কোনো জয়যুক্ত হয়েছে, মানে গণভোট জয়যুক্ত হয়েছে। এখন আসেন, বিএনপির উপরে আমার গণভোট নিয়ে একটু হলেও শঙ্কা রয়ে গেছে। কেন শঙ্কা রয়ে গেছে? কারণ গণভোটের কয়েকটা ধারা আছে, যে ধারাতে বিএনপির যিনি মুখ্য নেতা উনি এফেক্টেড হবেন। যেমন একদম স্পেসিফিক্যালি যিনি দলীয় নেতা থাকবেন, উনি সরকার প্রধান হতে পারবেন না। তো ওনাকে এখনই তাহলে দলীয় নেতার এটাকে পদত্যাগ করতে হবে, অথবা সরকার প্রধান থেকে পদত্যাগ করতে হবে, যে কোনো একটা জায়গায়। এই যে কনফ্লিক্টটা শুরু হয়ে যাবে একদম জিরো ডেটে, মানে আপনাকে এখনই এইটার মানে গণভোট হয়ে গেছে, গণভোটে জয়যুক্ত হয়েছে, মানে ওটাকে আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আপনি কালকে থেকে যদি ওটা অস্বীকার করেন, ইট ব্রিংস অ্যানাদার
ডিসস্যাটিসফ্যাকশন, অ্যানাদার না, মানে আমাদের মতো ব্যক্তিদের পক্ষ থেকে আমরা এখনো ডিসস্যাটিসফাই থেকে যাব যদি আপনি গণভোটকে জিতালেন কিন্তু মানলেন না বা করলেন না, ইমপ্লিমেন্ট করলেন না। 180 দিনের মধ্যে সংবিধান চেঞ্জ হতে হবে। এই 180 দিনের মধ্যে যদি সংবিধান সঠিকভাবে চেঞ্জ না হয়, সংবিধানে যে সকল মূল জায়গাগুলোতে আমরা কথা বলেছি, যেসব জায়গাগুলোতে মানে বিশেষ করে দুর্নীতি বিরোধী শাস্তিযোগ্য কি থাকবে, গুম খুনের বিষয়ে কি থাকবে, বিডিআর কেসের ব্যাপারে কি থাকবে, এই ব্যাপারগুলো যদি স্পষ্টকরণ না হয় তাহলে আমাদের এই বিষয়টা চলমান থেকে গেল। মানে আমার মতো ব্যক্তির আন্দোলন বা এটা শেষ হলো না। আমাদেরকে আরো কাজ করতে হবে, আরো আন্দোলন করতে হবে, আরো দিন দিন টিকে থাকতে হবে, আমাদেরকে এটা চালাই যেতে হবে। কোন রকমের মানে ঠেকনা দিয়ে, যেমন ধরেন আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। বাংলাদেশের যারা ডিফেন্স ফ্যামিলি, যাদেরকে জুলাই পরবর্তীতে একটা কমিটি করা হলো এবং সেই কমিটিতে আহ্বান করা হলো যে সবাই অ্যাপ্লিকেশন করবেন যারা ক্ষতিগ্রস্ত। আমি অ্যাপ্লিকেশনটা করি নাই। কেন অ্যাপ্লিকেশন করি নাই? কারণ আমার কাছে মনে হয়েছে আমি যে কারণে ক্ষতিগ্রস্ত, যে বিষয়গুলো নিয়ে ক্ষতিগ্রস্ত, সেইটা যারা আমি যাদেরকে দায়ী করি তাদের কাছে আমি ক্ষতিপূরণ চাইতে যাব, এইটা একদম নিছক আমার কাছে মনে হয়েছে যে আমার নিজের সাথে নিজের গাদ্দারি। তো আমি এই কাজটা করি নাই। না করাতে কি দাঁড়াইছে সেটা হচ্ছে যে দেখা গেছে কিছু লোককে ঠিক এই ইলেকশনের 3 দিন আগে ওই সংস্কার কমিশনের রিপোর্ট অনুযায়ী আর্মির থেকে তাদেরকে বেনিফিট দেওয়া হয়েছে। যে ধরেন কর্নেল ছিল তাকে ব্রিগেডিয়ার বানিয়ে দিয়েছে, বা ব্রিগেডিয়ার দিয়ে দেওয়া মানে কিন্তু শুধু ব্রিগেডিয়ার দেন, আমার তাকে র্যাঙ্ক দেওয়া মানে হচ্ছে ওই সময়কার র্যাঙ্কের সাথে সে কিছু টাকা পয়সা বেনিফিট পাবে, বিভিন্ন রকমের বেনিফিট পাবে। তার মানে এই অফিসার গুলো খুশি হয়ে যাবে এবং এরা আর আন্দোলন করবে না, এরা কেউ আন্দোলনের পার্ট আর কোনোদিনই হবে না, কারণ এরা তো একটা বেনিফিট পেয়ে গেছে। বেনিফিট পাওয়া মানে চুনা লাগাই দেওয়া। আমি ওইটার পার্ট হতে চাই না এবং চাবো না, কারণ আমার নীতিগত ভাবে আমি অনেস্ট হচ্ছে আমার নিজের সাথে আগে, তারপরে তো মানুষের সাথে অনেস্ট বা দুনিয়ার সাথে অনেস্ট। তো আপনি যদি একটা ধারাবাহিকতা রাখতে চান, আমি এটাতে খুব মানে ফানি এবং খুব অবাক হয়েছি এবং খুব কষ্ট ভরে অবাক হয়েছি। তো ঠিক ইলেকশনের আগে যেটার জন্য আন্দোলন হলো এতদিন ধরে, সেই সংস্কারের একটা সংস্কারও হলো না। সেখানে তো অনেকগুলো সংস্কারের পাঠ বলা ছিল, শুধু এই যে কিছু অফিসারকে বেনিফিট দিতে দেবে, এটাই যদি বেনিফিট দেওয়ার জন্য কি আন্দোলন হয়েছিল? এই আন্দোলন হয়েছিল যে বাংলাদেশের আর্মির অফিসাররা ব্যবসা বাণিজ্য করতে পারবে না, এটাও তো ছিল একটা বড় পার্ট, যে বাংলাদেশের আর্মি অফিসারদেরকে ব্যবসা বাণিজ্যের পার্টে পাঠানো যাবে না। যেমন বিএমটিএফ, বিডিপি, সেনা কল্যাণ, এরা ব্যবসা করে। হ্যাঁ, সেনা কল্যাণ এরকম একটা সংস্থা ওয়ার্ল্ডের সকল মিলিটারি অর্গানাইজেশনে থাকে, কিন্তু সেখানে দেখা যায় যে তারা কি কি জিনিস ব্যবসা করে। তারা তো দেখেন ডিপিএম এ যে ওই মাটি ভরাট করার কাজ করবে না, ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারকে বড়লোক বানাবে না, এরকম ধরনের দুর্নীতি তো করবে না। তারা করবে হচ্ছে যে ঠিক আছে যে সে বুট তৈরি হবে, বুট ইউনিফর্ম তৈরি হবে, তারা এই ব্যবসাগুলো করবে। দ্যাট ইজ দ্য ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং ইন হোল ওয়ার্ল্ডটাই হয় যে ডিফেন্সের যে সকল ম্যাটেরিয়ালস আগে সেগুলো ডিফেন্সেরই ব্যাকগ্রাউন্ড যারা বেরোয় আসে তারা ওটাতে এক্সপার্ট থাকে, তারা এখন আর্মস অ্যামুনিশন এগুলো ব্যবসার সাথে যে অংশটুকু সেটুকু। কিন্তু আমাদের দেশে কি হয়েছে, তেল চিনি পানি সেটার ব্যবসা হচ্ছে এরা করতেছে। এইটার সাথে ধরেন ওই যে টাইগার আইটির মতো লোককে ব্যবসা করে দিয়ে তাদেরকে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে দিয়ে, সেটার পার্ট যদি বিএমটিএফ হয়ে থাকে, আমি এটা বিপক্ষে। এই সংস্কারগুলো তো হলো না। তাহলে সংস্কার কি হলো যে কর্নেল হাসিন কর্নেল র্যাঙ্কের থেকে ব্রিগেডিয়ার র্যাঙ্কে চলে গেলেন। আহারে, মানে এই আনন্দ, এটা হচ্ছে আমার কাছে ছ্যাঁচড়া মনে হয়। এগুলো এক ধরনের ছ্যাঁচড়া জাতি হিসেবে আমরা ওই কয়েকটা টাকা আর কয়েকটা নাম ডাকের জন্য যদি আমরা এগুলো করি, তাহলে এটা আমার দুর্ভাগ্য। আমরা জাতিগত হিসেবে ওই দুর্ভাগ্য থেকে গেলাম। এই ইলেকশনেও যে আমাদের দুর্ভাগ্য চেঞ্জ হয়ে গেল তাও হয়তো হবে না, হতাশা হওয়ার কিছু নাই। আমার এই আন্দোলন চলতে থাকবে, প্রচারসমূহ থাকবে, আপনি থাকবেন, আমি কথা বলতে থাকবো, কোন দুর্নীতি দেখলে আলোচনা করব। আবার এই যে ধরেন এই গণভোট হয়েছে, সে এখন আমার দায়িত্ব পড়ে গেল যে গণভোট যেটা হয়েছে, গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, এই হয়ের যে অ্যাকশন প্ল্যান, সেই অ্যাকশন প্ল্যান গুলো হচ্ছে কিনা সেটা নিয়ে কথা বলতে থাকবো। এটাই তো, এটাই বাস্তবতা, এটাই মানুষের জীবন, এটাই মানুষ মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ কোনো পারপাসফুলি কাউকে যদি কোনো দায়িত্ব দিয়ে থাকেন তাহলে সেই দায়িত্বটাকে করতেই থাকতে হয়। এখানে টায়ার্ড হওয়ার কোনো ইস্যুস নাই, দুঃখ করার কোনো জায়গা নাই। আমি তো জামাত করি না যে আমি জামাতে আসে নাই বিলে যে আমি আজকে থেমে যাবো, কান্না করবো, আমি তো সেটা করবো না। আমি দেখতে চেয়েছিলাম যে হ্যাঁ, জামাত আসলে, জামাত যদি ধরেন আজকে যদি এমন হতো যে 150টা জামাত 150টা বিএনপি এরকম যদি কন্টেস্টেড হয়ে যেত, তাহলে আমি আরেকটু খুশি হইতাম। কারণটা কেন? কারণ হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ারটা থাকতো। বিএনপি যে ব্যালেন্স অফ পাওয়ার যে নাই, বিএনপি যে অঘটন করে, সেটা নমুনা তো আমি লাস্ট 2 বছরে চাঁদাবাজি থেকে দেখেছি, আমার নিজের চোখে দেখা। আমি আপনাকে এখানে অনেকগুলো উদাহরণ টেনে বলেছি যে আমি দেখেছি যে তারা কি পরিমাণ দুর্নীতিগ্রস্তর সাথে যুক্ত হয়ে গেছে এবং সবচেয়ে বড় বেনিফিটটা পেয়েছে হচ্ছে আওয়ামী লীগ। যে আওয়ামী লীগ অন্যায় করে গেছে এত বছর, সেই অন্যায়গুলো ধারাবাহিকতা চলতেছে, অন্যায়গুলো বন্ধ হলো না। কেন বন্ধ হলো না? কারণ বিএনপি লোকগুলো ওগুলো ক্যারি ফরওয়ার্ড করে নিয়েছে। এই জায়গাটাতে আমি কষ্ট পাবো। এইটা যদি সফল না হয় তাহলে আমাদের দেশের দুর্ভাগ্য, আমাদের দেশের মানুষের দুর্ভাগ্য। এইটা দুর্ভাগ্য নিয়ে আবার ধরেন কোন এক সময় আবার জুলাই হবে, এইটাই তো হবে, আর তো কিছু মানে বিকল্প নাই। বলে আপনি কোনো দ্বিতীয় প্রশ্ন থাকলে হতে পারেন। আমি হতাশ হচ্ছি না। আমি রেজাল্টের ক্ষেত্রে যে রেজাল্টই আসুক, সেই রেজাল্টটা যেহেতু ইলেকশন সুষ্ঠুভাবে হয়েছে, ইলেকশন রেজাল্টটাও সুষ্ঠুভাবে হবে, এটাই স্বাভাবিক। এখন মানুষ যদি বিএনপি কে ভোট দিয়ে জিতায় নিয়ে আসে, তার ডেফিনেটলি দেয়ার আর মেনি রিজনস। সেগুলোর মধ্যে ধরেন ওই যে এন্টি জামাতি একটা মেন্টালিটি গত 16 বছরে আওয়ামী লীগ খুব সুন্দর করে ইনপুট করে মানুষের ব্রেনে ঢুকাই দিতে পারে। মানে 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 ধরেন যে টুপি আর দাড়ি রাখে সে সন্ত্রাসী, এই যে সাইকোলজিক্যাল ওয়ার্কটা তৈরি হয়ে গেছে। টুপি পড়লেই যে সন্ত্রাসী হয়ে যাবে, নট নেসেসারি। আবার যে আমি ক্লিন শেভ মানে যে আমি ইসলামকে বিশ্বাস করবো না, ডাজ নট মিন সো।
মানে মানুষের জীবন চালিকা দেখা, চোখের দেখাকে কোনটাকে বিশ্বাস করবো আর কোনটাকে বিশ্বাস করবো না, এই মেকানিজম গুলোকে পরিষ্কার হওয়ার জায়গাগুলোতে আমাদের একটা সুযোগ, সেই সুযোগটা ছিল হচ্ছে এই 2026-এর ইলেকশন। সেই সুযোগটাকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাই থাকি, গুড এনাফ। আর যদি না লাগাতে পারি, তার মানে পার্সেন্টেজ কতটুকু লাগাতে পারিনি সেটা দেখার বিষয় আছে, বোঝার বিষয় আছে। আমি আরেকটু সময় নিব এটা বোঝার বা মন্তব্য করার জন্য। তবে ইলেকশন সুন্দর হয়েছে, এটা আমি সকলের মুখ থেকে শুনেছি। ঈদ মুখর সময়তে সুন্দর হয়েছে, কাউন্টিংটাও সুন্দরভাবে শেষ হবে। যে দলই ক্ষমতায় যাক না কেন সেটাকে সবাই মানে গ্রহণ করবে। এবং খুব শক্তভাবে বলতেছি, সেটা হচ্ছে গণভোটকে যদি জয়যুক্ত হয়ে থাকে সেটাকেও উদযাপন করার সকলের উচিত, এবং সবাই সেটাকে সঠিকভাবে উদযাপন করবে। উদযাপন মানে যে ঈদের মৌসুম নিয়ে জাতীয় ইলেকশনে বিএনপি চলে আসবে, ঠিক সিমিলার ভাবে আমি গণভোটের কাজগুলো সঠিকভাবে শেষ করবে। আর যদি বিএনপি সেটা না করে, আমার মতো লোকের কথা তাদেরকে ব্যাহত করবে, বাধা দিবে, এবং আমি এটা নিয়ে কথা বলতেই থাকবো, এগুলো চলতেই থাকবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। যেহেতু আপনার পুরো রেজাল্টটা জানা নেই, পুরো রেজাল্টটা জানার পরে আমরা আবার অবশ্যই প্রোগ্রাম করবো। আগামীকালকেই হয়তো আমরা সবকিছু জানতে পারবো। এরপরে আমরা বাট যেহেতু সবকিছু মানে এখনো ক্লিয়ার না, ডিক্লারেশন হয়নি, এখানেও টেক্সট করছে, অনেকেই কমেন্ট করছে বিএনপি 210, তারপরে জামাত 81। এইগুলো বললাম যে আমি ইলেকশন কমিশনের একটা চার্ট যদি পাইতাম, যদি ইলেকশন কমিশন একটা চার্ট দিয়ে ইলেকশন একটা ঘোষণা দিত যে হ্যাঁ, ইলেকশনের ওয়েবসাইটে ঢুকলে, ইলেকশন কমিশনের ওয়েবসাইটে ঢুকলে হয়তো এতক্ষণে পেয়ে যাবেন। আমি একটু আগে চেষ্টা করেছিলাম, দেয়ার ইজ নাথিং, মানে আমি পাই নাই বিধায় আমি আপনাকে বলছি, আমি চেষ্টা করেছি আপনার এই দেখবেন যে লাইভ দেখবেন যে ওনারা লাইভে প্রকাশ করছেন। একটা হচ্ছে লাইভে প্রকাশ, আর একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যালি টোটালি যে 210 যে শব্দটা আপনি আমাকে বললেন, এই 210-এর আবারও সেম আমি কোশ্চেন, 210-এর ভিত্তিটা কি ইলেকশন কমিশনের কোনো ওয়েবসাইটে রেফারেন্স বলে বলছেন? এটা কমেন্টের মাধ্যমে আসছে, সো উনিও তথ্য প্রমাণ দিয়ে দেয়নি, সো আমিও আপনাকে তথ্য প্রমাণ দিতে পারতেছি না। যেহেতু তথ্য আমি আমার দর্শক যেহেতু প্রশ্ন লিখছেন, দর্শক লিখেছেন 210, আমি দর্শককে প্রশ্ন করলাম, আমি আমার জ্ঞান আপনার থেকে কম হতেই পারে, আমি যেহেতু বিদেশে আছি, আমি রেফারেন্সে নাই। আপনি এমন হতে পারে যে উনি এই মুহূর্তে ইলেকশন কমিশনের ওই মিডিয়া বুথে বসে আছেন, ওখানে বসে উনি তথ্য পেয়েছেন, একদম কারেন্ট তথ্য উনি দিলেন, হতেই পারে, দ্যাট কুড বি দি রিজন। বাট আমি ওই রেফারেন্সটাই জানতে চাই। আমি কোনো রেফারেন্স ছাড়া, ধরেন সে অমুক টিভিতে বলেছে, স্কলে দেখিয়েছে, আমি সেটাকেই নিয়ে লাভ দিয়ে বলে ফেলবো, আমি আই এম নট গোইং টু ডু দ্যাট। আমি অ্যাটলিস্ট চেক ব্যাক করবো যে ওই তথ্যটা সঠিক আছে কিনা। ইভেন এমন সময় হয়েছে যে আমি আপনার টকশোতে কোনো একটা কথা বলে ফেলেছি, এন্ড দেন নেক্সট আমি কোনো তথ্যর মাধ্যমে ওটা সঠিকতা কারেকশন পেয়েছি। যেহেতু তথ্য নেই, আপনার কাছে তথ্য নেই, আমাদের কাছেও আপনাকে আমি এরকম লাইভে সব তথ্য দিতে পারছি না, যেহেতু নির্বাচন কমিশনের সব তথ্য এখন আমার হাতে নেই। আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে, দ্যাট ইজ দি এই জন্য আজকে শেষ করতে চাই, কথা বলবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে মেজর মেহেদী, এবং প্রিয় দর্শক আপনারা যারা শুনছিলেন, ধন্যবাদ সবাইকে।